আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের প্রথম সপ্তাহে পৌরনীতি ও সুশাসন বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের গ্রিডটি দেখতে পাচ্ছ। এখানে লক্ষ্য করো, প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের গুচ্ছ 3-এর থেকে পৌরনীতি ও সুশাসন যে বিষয়টি রয়েছে তার একটি নমুনা উত্তরপত্র আমরা এখন দেখব। তোমাদের যাদের এটা চতুর্থ বিষয় তারা অ্যাসাইনমেন্টটি করবে না, কারণ চতুর্থ বিষয়ের অ্যাসাইনমেন্ট তোমাদের করতে হবে না। প্রথমে চলো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যাক। শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ। তোমাদের এটি পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে পৌরনীতি ও সুশাসন পরিচিতি। প্রশ্নটি নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। এম হোয়াইটের এই সংজ্ঞার আলোকে পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ও পরিধির ক্রমবিকাশ সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। এখানে লক্ষ্য করো তোমার লেখায় কি থাকতে হবে: পৌরনীতি ও সুশাসনের ধারণা, পৌরনীতি ও সুশাসনের পরিধি, সুশাসনের বৈশিষ্ট্য, পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ, এবং তোমার লেখায় উপস্থাপনা কৌশল থাকতে হবে। তাহলে জলশিক্ষার্থীরা, তোমাদের যে এখানে নির্দেশনা দেওয়া আছে এবং মূল্যায়ন নির্দেশনা আছে সেই মোতাবেক আমরা একটি নমুনা উত্তরপত্র তৈরি করেছি, সেটা এখন দেখে নেওয়া যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ও পরিধির ক্রমবিকাশ। তোমরা কেউ চাইলে কিন্তু এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে তোমাদের অধ্যায়ের নামও লিখতে পারো, ঠিক আছে? তো আমরা নিবন্ধ রচনা করছি, পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ও পরিধির ক্রমবিকাশ। প্রথমে একটা ভূমিকা দিবে। রাষ্ট্রের সাথে নাগরিকদের এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনার মধ্য দিয়ে জ্ঞান চর্চার সুনির্দিষ্ট একটি ধারা হিসাবে পৌরনীতি প্রতিষ্ঠা লাভ করেছে। আধুনিককালে প্রত্যেক নাগরিক ও সংগঠন রাষ্ট্রের নিকট হতে অধিকতর দায়িত্ব সম্পন্ন সেবা প্রত্যাশা করে। প্রকৃত বাস্তবতায় পৌরনীতির আলোচনায় সুশাসন বিষয়টি প্রাধান্য পাচ্ছে। তারপর দেখো, আমাদের নির্দেশনা মোতাবেক প্রথমে রয়েছে পৌরনীতি ও সুশাসনের ধারণা। সংস্কৃত ভাষায় নগরকে সিটি, পুর বা পুরী এবং নগরের বসবাসকারীদেরকে পুরবাসী বলা হয়, যার জন্য নাগরিক জীবনের অপর নাম পৌরজীবন এবং নাগরিক জীবনের অধিকার ও কর্তব্য সম্পর্কিত বিদ্যার নাম পৌরনীতি। প্রাচীন গ্রীসে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র। রাষ্ট্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল অ্যাথেন্স এবং স্পার্টা। এই নগর রাষ্ট্রগুলোর আয়তন ও জনসংখ্যা ছিল অত্যন্ত কম। নগর রাষ্ট্রের সকল জনগণকে নাগরিক বলা হতো না। শিক্ষার্থীরা, এখানে তোমাদের অ্যাসাইনমেন্টটি একটু বড় করে দেওয়া হয়েছে, কারণ তোমরা জানো হুবহু অ্যাসাইনমেন্ট লিখলে কিন্তু অ্যাসাইনমেন্ট বাতিল হয়ে যেতে পারে। তো তোমরা এখান থেকে ছোট করে নিজেদের মতো করে গুছিয়ে লিখবে। কেবল নগর রাষ্ট্রের যারা রাজনৈতিক অধিকার ভোগ করতে, অর্থাৎ রাষ্ট্রের শাসন কার্য পরিচালনায় যারা অংশগ্রহণ করত, তাদেরকেই নাগরিক হিসেবে আখ্যায়িত করা হতো। বর্তমানে পৌরনীতিকে কেবল শব্দগত অর্থে আলোচনা করা হয় না, কেননা বর্তমান আধুনিক রাষ্ট্রগুলো গ্রীসের নগর রাষ্ট্র এর মতো নয়, বরং এগুলো এখন জাতি রাষ্ট্র হিসেবেই পরিগণিত। প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রগুলোর অপেক্ষা বর্তমান আধুনিক জাতি রাষ্ট্রগুলো আয়তনে বড় এবং জনসংখ্যাও বেশি। এসব জাতি রাষ্ট্রের নাগরিকদের জীবন এবং কার্যাবলী জটিল ও বহুমুখী। আধুনিক জাতি রাষ্ট্রে নাগরিকদের ভূমিকা ও কার্যাবলী, আচার আচরণ এবং তাদের বিভিন্ন আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের জ্ঞান দান করে তাই হলো পৌরনীতি। সুশাসন প্রত্যয়টি পৌরনীতির সাম্প্রতিক সংযোজন। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো গুড গভর্নেন্স। সুশাসনকে স্পষ্টভাবে বুঝতে হলে শাসন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। গভর্নেন্স হলো একটি বহুমাত্রিক ধারণা যা বিভিন্ন দৃষ্টিকোণ, ক্ষেত্র এবং প্রেক্ষাপট থেকে ব্যাখ্যা করা হয়েছে। গভর্নমেন্টের মতোই গভর্নেন্স শব্দটি এসেছে গুবার্নাও নামক ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ পরিচালনা করা। সাধারণত গভর্নেন্স বা শাসন এমন একটি পদ্ধতিকে বোঝায় যেখানে একটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে কোনো সংস্থা, সমাজ বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ করা হয়ে থাকে।
খ নম্বরে হচ্ছে পৌরনীতি ও সুশাসনের পরিধি। পৌরনীতি ও সুশাসনের পরিধি ব্যাপক। পৌরনীতি ও সুশাসনের পরিধি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। এক নম্বরে হচ্ছে নাগরিকতা বিষয়ক। পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের উত্তম ও মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠা করা পৌরনীতি ও সুশাসনের প্রধান লক্ষ্য। পৌরনীতি ও সুশাসন নাগরিকের দায়িত্ব, কর্তব্য, সচেতনতা, সুনাগরিকতা, নাগরিকতা অর্জন ও বিলোপ, নাগরিকতার অর্থ ও প্রকৃতি, সুনাগরিকের গুণাবলী প্রভৃতি সম্পর্কে আলোচনা করে। 2 নম্বরে হচ্ছে মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কিত। মানব সভ্যতার ইতিহাসে পরিবার হলো আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান। কালের বিবর্তন ধারায় পরিবারের সম্প্রসারণ হয়েছে এবং গড়ে উঠেছে রাষ্ট্র ও অন্যান্য বহুবিধ সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান। পৌরনীতি ও সুশাসন পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রের কার্যাবলী প্রভৃতি মৌলিক প্রতিষ্ঠান পৌরনীতি ও সুশাসনের অন্তর্ভুক্ত। 3 নম্বরে হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। পৌরনীতি ও সুশাসনের সাথে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ ওতপ্রোতভাবে জড়িত। রাষ্ট্র, রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন মতবাদ, রাষ্ট্রের উপাদান, সংবিধান, সংবিধানের শ্রেণীবিভাগ, সংবিধানের বৈশিষ্ট্য, সরকার, সরকারের শ্রেণীবিভাগ, সরকারের বিভিন্ন অঙ্গ, জনমত, জনমতের বাহন, নির্বাচক মণ্ডলী, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন প্রভৃতি পৌরনীতি ও সুশাসনের আলোচনার অন্তর্ভুক্ত। 4 নম্বরে হচ্ছে সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা। পৌরনীতি ও সুশাসন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে। আইন, আইনের উৎস ও প্রকৃতি, আইন ও নৈতিকতা, স্বাধীনতা, স্বাধীনতার প্রকৃতি, স্বাধীনতার রক্ষা কবচ, সাম্য ও স্বাধীনতা, সাম্যের প্রকারভেদ প্রভৃতি সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। 5 নম্বর হচ্ছে রাজনৈতিক ঘটনাবলী। পৌরনীতি ও বাংলাদেশের পৌরনীতি ও সুশাসন পলাশীপূর্ণ রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করে, যেমন যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, 1940 সালের লাহোর প্রস্তাব, 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 66 সালের 6 দফা, 69 সালে গণ অভ্যুত্থান, 70 সালের নির্বাচন এবং 71 সালের মুক্তিযুদ্ধ, সামরিক অভ্যুত্থান ইত্যাদি রাজনৈতিক পর্যায় সম্পর্কে আলোচনা করে। 6 নম্বর হচ্ছে সুশাসন সম্পর্কে আলোচনা। পৌরনীতি ও সুশাসন রাষ্ট্রের সুশাসনের বহুমাত্রিক ধারণা সম্পর্কে আলোচনা করে। সুশাসনের উপাদান, সুশাসনের সমস্যা, সুশাসনের সমস্যার সমাধান, সুশাসনের সমস্যা সমাধানে সরকার ও জনগণের ভূমিকা সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। 7 নম্বর হচ্ছে নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা। পৌরনীতি ও সুশাসন নাগরিকের অধিকার ও কর্তব্যের বর্তমান স্বরূপ সম্পর্কে আলোচনা করে এবং এর মাধ্যমে ভবিষ্যৎ নাগরিক জীবনের আদর্শ ও স্বরূপের ইঙ্গিত প্রদান করে। 8 নম্বর হচ্ছে নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক নিয়ে আলোচনা। পৌরনীতি ও সুশাসন নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলীর সাথে সম্পৃক্ত স্থানীয় সংস্থার, যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, এদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করে। নাগরিকের জাতীয় বিষয় সম্পর্কে আলোচনা করে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও সংগঠন এবং বিভিন্ন ঘটনাবলী সম্পর্কেও পৌরনীতি সুশাসন আলোচনা করে। 9 নম্বরে হচ্ছে নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত বিষয়াদি। পৌরনীতি ও সুশাসন আধুনিক নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা করে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সমস্যার সমাধানও পাওয়া যায় এর মাধ্যমে, যেমন ইফটিজিং, দুর্নীতি, ই গভর্নেন্স, দারিদ্র্য বিমোচনের মতো বিষয়গুলির আলোচনা পৌরনীতি ও সুশাসনের পরিধিকে সমৃদ্ধ করেছে। 10 নম্বর হচ্ছে সুশাসন ও ই গভর্নেন্স। পৌরনীতি ও সুশাসন বর্তমান সময়ে সুশাসন ও ই গভর্নেন্স নিয়ে আলোচনা করে। সরকার কিভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ নির্বাচন, দুর্নীতি নিয়ন্ত্রণ, দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারে সে বিষয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। পরিশেষে বলা যায়, পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত। নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর পর্যন্ত বিস্তৃত, পৌরনীতি ও সুশাসনের পরিধিও ততদূর পর্যন্ত বিস্তৃত। তারপর হচ্ছে গ নম্বরে সুশাসনের বৈশিষ্ট্য। সুশাসন হলো রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ক। আর এই সম্পর্ক হতে পারে কয়েক ধরনের, তবে যেহেতু প্রশাসকের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা, বাক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন প্রভৃতি ছাড়া একটি দেশের সুশাসন ভাবা যায় না, তাই সুশাসন ব্যবস্থায় শাসক ও শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে ওঠে। এই আস্থার সম্পর্ক যত শক্তিশালী হবে, সুশাসন তত মজবুত হবে, এই ভাবনার কোনো বিকল্প নেই।
সুশাসনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের নিকট গ্রহণযোগ্যতা, স্বাধীন প্রচার মাধ্যমে, দুর্নীতিমুক্ত, অংশগ্রহণমূলক, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, জনবান্ধব প্রশাসন, জীবন ঘনিষ্ঠ ও কল্যাণমূলক, সমতা, জনগণের নিকট গ্রহণযোগ্যতা, দক্ষতা। এরপর দেখো, তোমরা যদি কেউ বিস্তারিত লিখতে চাও তাহলে হচ্ছে নিচের 5টি পয়েন্ট আছে, এগুলো লিখতে পারো। সুশাসনের এই চরিত্র বা বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করলে তা কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে। নিম্নের সম্পর্কে আলোচনা করা হলো। তো প্রথমে রয়েছে অংশগ্রহণ। নারী পুরুষ নির্বিশেষে শাসনের কাজে সকলের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ হচ্ছে সুশাসনের অন্যতম ভিত্তি। অংশগ্রহণের অর্থ হচ্ছে কার্যকরী যে কোনো সংগঠন গড়ে তোলার স্বাধীনতা এবং এসব সংগঠনের মাধ্যমে মতামত প্রকাশের অবারিত সুযোগ। শুধু তাই নয়, রাষ্ট্রের সুশীল সমাজকেও নিরপেক্ষ, কল্যাণকর ও সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সুসংগঠিত থাকতে হবে। 2 নম্বর হচ্ছে সুশাসনের আইনের শাসন। সুশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আইনের শাসন। তারপর দেখো 3 নম্বর হচ্ছে স্বচ্ছতা। সাধারণভাবে স্বচ্ছতা বলতে সিদ্ধান্ত গ্রহণে ও তা বাস্তবায়নে আইনসম্মত পদ্ধতি অবলম্বন করাকেই বোঝায়। 4 নম্বরে হচ্ছে সংবেদনশীলতা। সংবেদনশীলতা হচ্ছে শাসন যন্ত্রের এমন দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্য যার মাধ্যমে জনসাধারণের, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য সকল বৈধ প্রয়োজন ও দাবি দেওয়া যথাসময়ে পূরণ করা সম্ভব হয়। 5 নম্বরে হচ্ছে ঐকমত্য। যে কোনো রাষ্ট্রে নানা মত ও স্বার্থের উপস্থিতি বিদ্যমান, তাই মত ও স্বার্থের সমন্বয় সাধনের মাধ্যমে সামাজিক ঐক্য বজায় রাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক একরূপতা সহায়ক ভূমিকা পালন করে। তো এই 5টি পয়েন্ট তোমরা যদি কেউ চাও তাহলে লিখতে পারো, না লিখলেও কিন্তু সমস্যা নেই, ঠিক আছে। তারপর দেখো ঘ নম্বরে পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ। মানুষ মাত্রই সামাজিক জীব, ফলে সঙ্গপ্রিয়তা তার স্বভাবজাত বৈশিষ্ট্য। সুদূর অতীতে সমাজবদ্ধ মানুষের জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়মকানুন, রীতিনীতি প্রচলিত ছিল। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিক জীবনকে নিয়ন্ত্রণ করত কতগুলো বিধিবিধান বা নিয়মকানুন। অবশ্য প্রাচীন গ্রিসে যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত শুধু তাদেরকেই বলা হতো নাগরিক, আর নাগরিকদের অধিকার ও কর্তব্য নিয়ে জ্ঞানের যে শাখা আলোচনা করা হতো তাকে বলা হতো পৌরনীতি। সমসাময়িক ভারতবর্ষে নগরকে বলা হতো পুরী এবং এর অধিবাসীদের বলা হতো পুরবাসী। তাদের নাগরিক জীবনকে বলা হতো পৌরজীবন এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম ছিল পৌরনীতি। প্রাচীনকাল থেকে শাসকদের লক্ষ্য ছিল অধিকতর জনকল্যাণ। পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ তখন থেকেই শুরু। এরপর দেখো উপসংহার লিখবে। পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। রাষ্ট্র ও নাগরিকতার সাথে সংশ্লিষ্ট বিষয়াবলী এখানে বিবৃত হয়। সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে জনগণের কল্যাণে শাসন কার্য পরিচালনায় হচ্ছে সুশাসন। গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করাই হচ্ছে পৌরনীতি ও সুশাসনের প্রধান লক্ষ্য। তো শিক্ষার্থীরা, এ ছিল তোমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহে পৌরনীতি ও সুশাসন বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র। তো আজ এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।